প্রধান খণ্ডবাক্য, আশ্রিত খণ্ডবাক্য এইসব জটিলতায় না গিয়ে কিভাবে বাক্য রূপান্তর করা যায় সেই ব্যাপারে আজকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। শুরুতেই দেখা যাক সরল, যৌগিক এবং জটিল এই ৩ প্রকার বাক্যের মধ্যে কিভাবে ইন্টারচেঞ্জ করতে হয়। এটা জানার জন্য আমাদের কিছু চিহ্ন মনে রাখতে হবে। কিছু শব্দ থাকে সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়। যেমন ধরো যদিও, তবু। যদিও লোকটি গরিব তবুও সে সৎ। আবার যদি, তাহলে বা তবে। যদি তুমি আসো তাহলে আমি যাব, বা যদি তুমি আসো তবে আমি যাব। আবার যেমন, তেমন, যে, সে। এই যে শব্দগুলো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় এগুলোকে বলা হয় সাপেক্ষ শব্দ। এগুলো সাপেক্ষ যোজক আছে, আবার সাপেক্ষ সর্বনামও আছে। আর কিছু চিহ্ন আছে অব্যয় হিসেবে আমরা যাদেরকে চিনি, এবং, কিন্তু, তাহলে, ফলে, নতুবা। এই যে শব্দগুলো, যেগুলো অব্যয় হিসেবে বাক্যে ব্যবহৃত হয়ে কখনোই সংযোজক অব্যয় হিসেবে বা বিয়োজক অব্যয় হিসেবে দুটি খণ্ড বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে। যেমন ভালো করে পড়াশোনা করো, নতুবা পরীক্ষায় ফেল করবে। এই যে ভালো করে পড়াশোনা করো আর পরীক্ষায় ফেল করবে, দুইটা অংশকে নতুবা অব্যয়টি সংযুক্ত করেছে। আরেকটি চিহ্ন তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যাদের এ ব্যাপারে মনে নেই তাদের একটু মনে করিয়ে দিতে চাই। যে ক্রিয়া বাক্যের মনোভাব সম্পূর্ণ প্রকাশ করে না। যেমন আমি পড়তে বসেছি, এখানে পড়তে বসা একটা ক্রিয়া এবং পড়তে বসেছির মাধ্যমে বাক্যটির অর্থ সমাপ্তি ঘটেছে। কিন্তু যদি আমি বলি যে আমি পড়তে বসলেও পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, তখন কিন্তু এই যে পড়তে বসলেও এই পর্যন্ত আর বাক্যের অর্থ সমাপ্তি ঘটে না। কারণ তখন মনে হয় যে আরো কিছু করার আছে বা আরো কিছু করা হয়েছে, যেটি শোনা পর্যন্ত আমাদের একটা আকাঙ্ক্ষা থেকে যায়। তাহলে পড়তে বসলেও মনোযোগ দিতে পারছি না, ওই যে ওই পাশে বলা হচ্ছে মনোযোগ দিতে পারছি না, ওটা একটা সমাপিকা ক্রিয়া। কিন্তু বসলেও, করলেও, হলেও এইগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো এই চিহ্নটাও তোমাদের ধরতে হবে এবং ব্যবহার করা শিখতে হবে। আর একটা চিহ্ন তোমাদের মনে রাখতে হবে, যে এখানে যত উদাহরণ দেখালাম সেগুলো যখন না থাকবে, কোনোটাই যখন না থাকবে, তখনও ওইটা একটা চিহ্ন, এবং ওটি হচ্ছে সরল বাক্যের, সাধারণত সরল বাক্যের চিহ্ন বলে ওটা ধরে নিতে হবে। এখানে পরিপূর্ণ লিস্টটা তোমরা এক নজরে দেখে নিতে পারো। জটিল বাক্যের চিহ্ন হচ্ছে যোজক শব্দ, আমরা আগে যেগুলো বললাম। এর মধ্যে যদিও, তবুও, যদি, তাহলে, যে, সে, যিনি, তিনি এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর যৌগিক বাক্যের যে চিহ্নগুলো আছে অব্যয়, সেগুলো মোটামুটি সবগুলোই ব্যবহৃত হতে দেখা যায়। আর সরল বাক্যের ক্ষেত্রে সাধারণত অসমাপিকা ক্রিয়া থাকবে, এর ব্যতিক্রমও থাকবে। আগে যেরকম বলেছি যে কোনো চিহ্ন নাও থাকতে পারে, সেটাও সরল বাক্য হতে পারে। আমরা উদাহরণ যখন দেখবো তখন বুঝতে পারো। উদাহরণগুলো দেখার আগে তোমরা এই চিহ্নগুলো সম্পর্কে একটু ভালো করে ক্লিয়ার হয়ে নিবে কিন্তু অবশ্যই। জটিল বাক্যের চিহ্ন হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকবে বা সাপেক্ষ যোজক থাকবে। যৌগিক বাক্যের চিহ্ন হচ্ছে অব্যয় থাকবে, অব্যয় দিয়ে যুক্ত থাকবে। আর সরল বাক্যের চিহ্ন হচ্ছে অসমাপিকা ক্রিয়া থাকবে, অথবা এই সাপেক্ষ যোজক বা অব্যয় এরকম কোনো চিহ্ন থাকবে না। আর বাক্য রূপান্তর করার ক্ষেত্রে প্রথম ধাপে তোমাকে যেটা করতে হবে, এই চিহ্নগুলো চিহ্নিত করতে হবে। অর্থাৎ যখন তুমি একটা বাক্য দেখবে, সেখানে তুমি খুঁজবে যেখানে এই কোন চিহ্নগুলো আছে, সাপেক্ষ যোজক আছে নাকি অব্যয় আছে, সেটা তুমি মার্ক করে রাখবে। প্রশ্নপত্রে কিন্তু খুব একটা দাগ দেওয়ার সুযোগ নেই, এটা করা ঠিক না। তুমি খুবই হালকা করে মার্ক করবে যাতে শুধু তুমিই বুঝতে পারো। তো ওই মার্ক করার পরে তোমাকে দ্বিতীয় ধাপে যেটা করতে হবে, সেটা বাদ দিতে হবে। অর্থাৎ বাদ দিয়ে মনে মনে তুমি বাক্যটাকে দেখো যে এটা কি অর্থে দাঁড়ায়, এবং তারপরে ব্র্যাকেটে যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা অনুসারে ওই প্রকার বাক্যের যে চিহ্ন, সেটি ব্যবহার করে তোমাকে বাক্যটি নতুন করে সাজাতে হবে। যেমন ধরো আমাদের প্রথম উদাহরণটা আছে, তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। এখন বলো তো, আগে আমরা যে উদাহরণগুলো দেখলাম, যে চিহ্নগুলো দেখলাম, সেখানকার কোন বিষয়টি এখানে আছে? তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। যেহেতু কোনো সাপেক্ষ শব্দ নাই, কিন্তু আছে হচ্ছে কিন্তু, এই অব্যয়টি যুক্ত আছে। তাহলে এটা আমাদের মার্ক করতে হবে, যে আমরা প্রশ্নে একটু দাগ দিয়ে রাখলাম যে কিন্তু, এবং কিন্তুটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে বাক্যটি কি দাঁড়াচ্ছে? তিনি ধনী ছিলেন, সুখী ছিলেন না। তাহলে এই অংশটাকে আমাদের নতুন করে সাজাতে হবে কোন নির্দেশনা অনুযায়ী? ব্র্যাকেটে যেটা থাকবে, ব্র্যাকেটে এখানে আছে জটিল, আর জটিল বাক্যের চিহ্ন কোনগুলো? সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক। এখন তোমাদের চিন্তা করতে হবে যে ওই যে সাপেক্ষ যোজক, যদিও, তবুও, যেমন, তেমন, যে, সে,
এখানকার মধ্যে কোনটি দিলে বাক্যের অর্থ পরিপূর্ণ হয় এবং যা বোঝাতে চাচ্ছে সেটা বোঝানো যায়। এখানে কিন্তু এমনিই মনে হবে যে এইটা ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে ব্যবহার করা যেতে পারে, যদিও তিনি ধনী ছিলেন কিন্তু তিনি সুখী ছিলেন না, অথবা যদিও তিনি ধনী ছিলেন তবু তিনি সুখী ছিলেন না। এই যে যদিও তবু, এই জোড়া শব্দটি এখানে ব্যবহার করলে বাক্যের অর্থটি পরিপূর্ণ হয় এবং মনে হয় যে এটাই আসলে বুঝতে চাওয়া হয়েছে। তাহলে আবারও বলছি, এভাবে তোমাদের প্রথম ধাপে যে চিহ্নটা আছে অলরেডি প্রশ্নে সেটা মার্ক করতে হবে এবং ওটা মনে মনে বাদ দিতে হবে। তারপরে ব্র্যাকেটের নির্দেশনা অনুযায়ী ওই প্রকার বাক্যের যে চিহ্নটা সেটা দিয়ে তোমাকে মনে মনে সাজাতে হবে। আর এই একই বাক্যকে আমরা যদি সরল হিসেবে রূপান্তর করতে চাই, যদি ব্র্যাকেটে লেখা থাকতো সরল, তাহলে আমাদের কি করতে হবে? যথারীতি কিন্তু এই অব্যয়টাকে বাদ দিতে হবে। আর সরল বাক্যের চিহ্ন কি ছিল? প্রথমে অসমাপিকা ক্রিয়া দিয়ে তুমি চেষ্টা করবে যে সেটা হয় কিনা। আর এখানে অসমাপিকা ক্রিয়া কোনটি ব্যবহার করা যায়? একটা ক্রিয়া আছে ছিলেন এবং ছিলেন না। তাহলে এই যে ছিলেন, এটাকে আগে চেষ্টা করে দেখো। এটা থেকে কিন্তু কোনো অসমাপিকা ক্রিয়া করা যাচ্ছে না। সবচেয়ে ভালো শোনায় যদি তুমি এভাবে দাও, তিনি ধনী হলেও সুখী ছিলেন না। এই যে হলেও, এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে এরপরে সুখী ছিলেন না এভাবে দিয়ে তুমি একটা সরল বাক্য লিখতে পারো। আর সরল বাক্যের বৈশিষ্ট্য কিন্তু একটি উদ্দেশ্য, একটি বিধেয় থাকবে। এভাবে তুমি সরল বাক্যে রূপান্তর করবে। পরের উদাহরণটা দেখলে হয়তো আরেকটু ভালোভাবে বোঝা যাবে। বিদ্বান হলেও তার অহংকার নেই। এখানে কোন চিহ্ন আছে বলতো? এখানে কিন্তু কোনো সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম অথবা অব্যয় এসব কিছু নেই। এখানে যেটি আছে সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বিদ্বান হলেও তার অহংকার নেই। এই যে হলেও, এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর এটিকে আমাদের বানাতে বলেছে যৌগিক। তাহলে আমাদের কি করতে হবে? অসমাপিকা ক্রিয়ার যে চিহ্ন সেটি তোমাকে মনে মনে বাদ দিতে হবে। তাহলে বাক্যটি কি দাঁড়াচ্ছে? বিদ্বান তার অহংকার নেই। এখন এটাকে তুমি যৌগিক বাক্যের চিহ্ন এখানে ব্যবহার করবে। তারপরে দেখো যে এটা কিভাবে কি করা যায়। যেহেতু যৌগিক বাক্যের চিহ্ন হচ্ছে অব্যয়, আর শুধু অব্যয় ব্যবহার করার আগে, বিদ্বান শব্দটার আগে একটি সাবজেক্ট তোমাকে নিয়ে আসতে হবে। তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই। এই কিন্তুটি হচ্ছে যৌগিক বাক্যের অব্যয়। আমরা সিলেক্ট করব যে এই কিন্তু সিলেক্ট করলে এটার অর্থটা সবচেয়ে ভালো শোনায়। তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই। বাকি উদাহরণগুলো দেখে নাও। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যারা তারা একটা সাপেক্ষ সর্বনাম আছে। তাহলে এই জিনিসটাকে বাদ দিয়ে আমরা লিখব দেশপ্রেমিক দেশকে ভালোবাসে। আর এখানে যেহেতু বহুবচনে আছে, কাজেই খুবই সহজ, দেশপ্রেমিকরা দিলেই বাক্যটি পরিপূর্ণ হয়ে যায়। এখানে কিন্তু কোনো অসমাপিকা ক্রিয়াও ব্যবহার করার প্রয়োজন পড়ছে না। আর এটাই শুরুতে বলতে চেয়েছিলাম যে অসমাপিকা ক্রিয়া বা সাপেক্ষ যোজক এবং অব্যয় কোনোটি না থাকলেও সেটি সরল বাক্য হয়। তাহলে এটি একটি সরল বাক্য হিসেবে ধরে নিতে হবে। যাদের বুদ্ধি নেই তারাই কথা বিশ্বাস করবে। এটিও জটিল বাক্য, কেননা এখানে সাপেক্ষ সর্বনাম আছে যাদের আর তারাই। আর এটাকে একটু কৌশলে সরল বাক্য করতে হবে। যেমন সাপেক্ষ সর্বনাম বাদ দিলে কি থাকছে? বুদ্ধি নেই কথা বিশ্বাস করবে। এখন বুদ্ধি নেই এই শব্দটাকে একটু চেঞ্জ করতে হবে। এটাকে লিখতে হবে নির্বোধরাই কথা বিশ্বাস করবে অথবা বুদ্ধিহীনেরাই কথা বিশ্বাস করবে। এই যে কখনো কখনো কিন্তু শব্দ পরিবর্তন করার প্রয়োজন পড়বে। সুন্দর করে বাক্যটা লেখার জন্য এরকম শব্দ পরিবর্তন করার প্রয়োজন হবে। বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে। এখানে কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, যে চিহ্নগুলোর কথা আমরা আগে বলেছি। কাজেই এটিও সরল বাক্য, যেহেতু কোনো চিহ্ন নেই। এখন এই বাক্যটাকে জটিল করতে হলে আমাদের জটিল বাক্যের চিহ্ন এখানে আমদানি করতে হবে। আর সেক্ষেত্রে সবচেয়ে ভালো মানায় যদি এবং তবে এই শব্দ জোড়া যদি আমরা ব্যবহার করি। যদি বৃষ্টি না হয় তবে ফসল নষ্ট হবে। যেসব পশু মাংস খায় তারা অত্যন্ত বলবান। খুবই ইম্পর্টেন্ট একটা বাক্য, অনেকবার পরীক্ষায় আসে। এটিকে সরল করা যায় যেসব তারা, এই সাপেক্ষ সর্বনামটি বাদ দিয়ে দেখো কি দাঁড়ায়? পশু মাংস খায় অত্যন্ত বলবান। এই যে পশু মাংস খায় এই অংশটাকেও একটা শব্দে পরিবর্তন করতে হবে, মাংসাশী পশু অত্যন্ত বলবান। তাহলে কিন্তু বাক্যটা শুনতে খুবই ভালো শোনায়। এই প্রশ্নটা অনেকবার আসে, সত্য কথা না বলে বিপদে পড়েছি। না বলে, এই যে অসমাপিকা ক্রিয়া আছে এটা আগে আমাদের প্রথমে মার্ক করতে হবে যে এটি একটি সরল বাক্য।
এবং অসমাপিকা ক্রিয়া অংশটা বাদ দিয়ে আমাদের এটিকে যৌগিক করতে হবে। তার মানে একটা সংযোজক বা বিয়োজক অব্যয় এখানে ব্যবহার করতে হবে। তাহলে এভাবে লেখা যেতে পারে, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। তাই হচ্ছে অব্যয়, যেটি আমরা যৌগিক বাক্যের চিহ্ন হিসেবে এখানে ব্যবহার করব। সরল, যৌগিক এবং জটিল এই বাক্যগুলোর মধ্যে রূপান্তর কিন্তু খুবই সহজ, যদি তুমি ওই চিহ্নগুলো ধরতে পারো এবং নতুন করে ব্যবহার করতে পারো। তাহলেই দেখবে খুব সহজ। আর যদি কয়েকদিন প্র্যাকটিস করো, এটা একেবারেই সহজ। যে কোনো বাক্যই আসুক না কেন সেটি তুমি লিখতে পারবে। এখন আমরা দেখি অস্তিবাচক, নেতিবাচক বা প্রশ্নবাচক, বিস্ময়বোধক এইভাবে যখন বাক্য রূপান্তর করতে বলবে তখন কি করব। সাধারণত নেতিবাচক যখন করতে বলা হয় তখন ওই বাক্যটা অস্তিবাচক থাকে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করতে হয়। আমাদের যেটি করতে হবে, বাক্যের অর্থ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না, অর্থাৎ একটা বিপরীত শব্দ আমাদের ব্যবহার করতে হবে। যেমন ধরো, আপনি আমায় অবিশ্বাস করছেন, এটি একটি হ্যাঁ বোধক বাক্য। এটিকে যদি আমরা না বোধক করতে চাই তাহলে কি লিখবো? আপনি আমায় অবিশ্বাস করছেন না, তাহলে তো এটি অর্থই চেঞ্জ হয়ে যাচ্ছে। অবিশ্বাস করছেন না মানে বিশ্বাস করছেন, কিন্তু এখানে আমরা কি বলছি? আপনি আমায় অবিশ্বাস করছেন। এটিকে না বোধক করতে হলে এই যে অবিশ্বাস, এই শব্দটির বিপরীত শব্দ আমাদের ব্যবহার করতে হবে। তার মানে আপনি আমায় বিশ্বাস করছেন না, অর্থাৎ শব্দের অর্থকে অপরিবর্তিত রেখে শব্দটাকে সামান্য পরিবর্তন করতে হবে, অর্থাৎ বিপরীত শব্দ নিয়ে আসতে হবে। খুবই সহজ, খুবই সহজ। ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ, এটাকে কিভাবে নেতিবাচক করা যায়? অবশ্যই ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ নয়, এভাবে না। তাহলে আমরা কি বলতে চাচ্ছি? ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ। গৌণ মানে হচ্ছে প্রধান না বা মুখ্য না, আর গৌণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে মুখ্য। তাহলে আমাদের এভাবে লিখতে হবে, ভাষায় অক্ষরের ভূমিকা মুখ্য নয়, অর্থাৎ আমাদের অর্থটা অপরিবর্তিত রয়েছে, আর তার জন্য আমাদের প্রয়োজন পড়েছে গৌণ শব্দটার বিপরীত শব্দ। সেরকম বাড়িটা তারা দখল করেছে, এটা নেতিবাচক আমরা কিভাবে করতে পারি? অবশ্যই অর্থের পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে লিখতে হবে, বাড়িটা তারা দখল না করে ছাড়েনি। এই যে এভাবেও কিন্তু আমাদের লিখতে হবে, কারণ এই যে দখল করা, এটার কোনো বিপরীত শব্দ আমরা হুবহু পাবো না। সেজন্য না করে ছাড়েনি বা না করে পারিনি, এইরকম করে কখনো আমাদের নেতিবাচক করতে হতে পারে। যেমন জন্মভূমিকে সবাই ভালোবাসে, এটা নেতিবাচক করতে হবে, জন্মভূমিকে ভালোবাসে না এমন কেউ নেই। অথবা জন্মভূমিকে কেউ ভালো না বেসে পারে না। এই যে না করে ছাড়েনি বা না বেসে পারে না, এরকম করেও নেতিবাচক করা হতে পারে। একই রকম করে যখন নেতিবাচক শব্দকে অস্তিবাচক করতে বলবে তখন আমরা একটা হ্যাঁ বোধক শব্দ লিখবো, অর্থাৎ যে নেতিবাচকের যে চিহ্নটি থাকবে, না, নেই, নয়, এই শব্দগুলোকে বাদ দিয়ে হ্যাঁ বোধক করতে হবে এবং যথারীতি শব্দের অর্থ কিন্তু পরিবর্তন করা যাবে না। আর সেজন্য আমাদের বিপরীত শব্দের প্রয়োজন হতে পারে। যেমন আমি ব্যাপারটি সম্পর্কে জানি না, এখানে এই যে না, এই শব্দটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমি ব্যাপারটি সম্পর্কে জানি, এটি দিলে তো আবার বিপরীত অর্থ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একটা বিপরীত শব্দ আনতে হবে, যে ব্যাপারটি আমার অজানা। এই যে জানি না, এইটাকে যদি আমি অজানা দেই তাহলে বাক্যটি কিন্তু হ্যাঁ বোধক হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো নেই, না, এরকম কোনো শব্দ নেই। তাহলে আমাদের এভাবে বিপরীত শব্দ দিয়ে অস্তিবাচক করতে হবে। সেরকম কেউ কথা বলছে না, এটাকে আমাদের অস্তিবাচক করতে হলে এই যে না শব্দটি বাদ দিয়ে একটা বিপরীত শব্দ আনতে হবে। কথা বলছে না, এটার বিপরীত হচ্ছে সকলেই নীরব আছে। তাহলে আমাদের সকলেই নীরব এটা লিখলেই কিন্তু বাক্যটি অস্তিবাচক হয়ে যাবে। সেরকম ওকে চেনাই যায় না, এই যে এখানেও না আমাদের বাদ দিতে হবে। তাহলে ওকে চেনাই যায় না, এটাকে কিভাবে লেখা যেতে পারে? ওকে চেনাই কঠিন অথবা ওকে চেনাই দুষ্কর, অর্থাৎ ওকে চেনা খুবই কষ্ট। এইভাবে বাক্যটিকে হ্যাঁ বোধক বা অস্তিবাচক করতে হবে। কখনো কখনো একটা বিবৃতিমূলক বাক্য থাকে, সেটিকে প্রশ্নবাচক বাক্যে পরিণত করতে বলে। সেক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে প্রশ্নবাচক বাক্যটি না দিয়ে করতে হবে, নেতিবাচক করে করতে হবে। আর বাক্যটি যদি না বোধক থাকে তাহলে প্রশ্নবাচকে অস্তিবাচকের চিহ্ন রাখতে হবে। যেমন ভুল সকলেই করে, এটি হ্যাঁ বোধক নাকি না বোধক? অবশ্যই হ্যাঁ বোধক, কারণ না বোধক কোনো চিহ্ন এখানে নেই। ভুল সকলেই করে, তাহলে এই বাক্যটিকে আমরা যখন প্রশ্নবাচক করব
তখন একটু নেতিবাচক করে করার চেষ্টা করব। যেমন ভুল কি সকলেই করে না? এই যে তুমি একটা না চিহ্ন এখানে দিয়েছো, নেতিবাচকের চিহ্ন, এটিই কিন্তু নেতিবাচক প্রশ্নবাচক বাক্য হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে মূল বাক্যটি অস্তিবাচক হলে প্রশ্নবাচকে না রাখতে হবে। আর মূল বাক্যটি যদি অলরেডি নেতিবাচক থাকে তাহলে প্রশ্নটি হ্যাঁ বোধক করতে হবে। যেমন ধরো তাদের সে চিন্তা নেই, এখানে নেতিবাচক একটি বাক্য আছে, তাদের সে চিন্তা নেই, কারণ নেইটা হচ্ছে নেতিবাচকের চিহ্ন। এটিকে যখন আমরা প্রশ্নবোধক করব তখন সেটি লিখতে হবে তাদের কি সে চিন্তা আছে, অর্থাৎ প্রশ্নবোধকে কিন্তু ওই নেতিবাচকের চিহ্নটি নেই। সেরকম বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটি হচ্ছে অস্তিবাচক বাক্য বা হ্যাঁ বোধক বাক্য। এটির যখন প্রশ্নবাচক হবে তখন কিন্তু না বোধক শব্দ আসবে। তাহলে এভাবে লিখতে হবে বাংলাদেশ কি একটি উন্নয়নশীল রাষ্ট্র নয় বা দেশ নয়? অন্ধের দুঃখ কেউ বুঝলো না, এটি নেতিবাচক বাক্য এবং এটাকে করতে হবে অন্ধের দুঃখ কি কেউ বুঝলো। আরেকটা কথা মনে করিয়ে দিই, কোনো শব্দ কিন্তু চেঞ্জ করা যাবে না। যেমন যদি বাংলাদেশ উন্নয়নশীল দেশ থাকে তোমাকে দেশই লিখতে হবে, রাষ্ট্র থাকলে রাষ্ট্রই লিখতে হবে। এই শব্দগুলো চেঞ্জ করা যাবে না। এটা বাদ দিয়ে অন্য নেতিবাচক বা বিপরীত শব্দ যদি প্রয়োজন পড়ে তখন সেটি লিখতে হবে। কখনো কখনো পরীক্ষায় প্রশ্নবাচক বাক্য থাকে এবং সেটার নেতিবাচকও দিতে বলা হয়। যেমন খুব কমন দুইটা বাক্য অনেকবার পরীক্ষায় আসে, এতে তার দোষ কি আর টাকায় কি সব হয়। প্রশ্নবাচক বাক্য এবং এটাকে নেতিবাচক করতে হবে। আর প্রশ্নবাচক বাক্যটিতে কিন্তু না বোধক কোনো চিহ্ন নেই, কাজে নেতিবাচকে তোমাকে ওভাবে লিখতে হবে এতে তার দোষ কি, এটা নেতিবাচক হবে এতে তার দোষ নেই। আর টাকায় কি সব হয়? টাকায় সব হয় না। খুবই সহজ। এভাবেই প্রশ্নবাচক বাক্য থাকলে যদি নেতিবাচক করতে বলে তাহলে সেভাবে লিখতে হবে। এরপরে আসবে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা মানে হচ্ছে কোনো কিছু করতে বলে, সেটা প্রশ্নে যে বাক্যটা থাকবে সেইটাকে আদেশের মতো করে লিখতে বলা হবে। যেমন সদা সত্য কথা বলা উচিত, এটা একটা সাধারণ বাক্য, হ্যাঁ বোধক বাক্য। এটাকে কেউ যখন আদেশ হিসেবে বলবে তখন কিভাবে বলবে? সদা সত্য কথা বলো, সবসময় সৎ পথে চলা উচিত, সবসময় সৎ পথে চলো। এই যে করা উচিত, বলা উচিত, এইভাবে অনেক সময় অনেক বাক্য থাকতে পারে। সেটাকে অনুজ্ঞা করতে বলবে যখন, তখন তোমাদের করো, বলো, এইভাবে আদেশ হিসেবে লিখতে হবে। বাক্য রূপান্তরে আরেকটি বিষয় থাকে, সেটি হচ্ছে বিস্ময়বোধক বাক্য করতে বলে। একটা সাধারণ বাক্য থাকে হ্যাঁ বোধক, তো ওইটাকে বিস্ময়বোধক করতে বলে। এবং তখন আমাদের বিস্ময়বোধক বাক্যের যে চিহ্ন সেটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম তখন, যে প্রশ্নবাচক যখন করতে বলবে তখন কিন্তু প্রশ্নবোধক চিহ্নটি অবশ্যই ব্যবহার করতে হবে। তুমি পুরো বাক্য ঠিক লিখেছো কিন্তু প্রশ্নবাচক চিহ্নটি দাওনি, সেক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার পাবে না। সেরকম বিস্ময়বাচক যখন করতে বলবে তখন কিন্তু বিস্ময়বোধকের চিহ্নটি অবশ্যই দিতে হবে। বাক্যটি না হলে বিস্ময়বোধক হবেই না। যেমন এই গানটি খুব করুণ, এইটাকে যদি আমরা বিস্ময়বোধক করতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? গানটি কি করুণ, এই যে কি দিয়ে বিস্ময়বোধক বোঝায় কখনো কখনো, এবং সাথে তো অবশ্যই চিহ্নটি লাগবে। এছাড়া কিছু বিস্ময়বোধক শব্দ আছে, আহা বা উফ, এই শব্দগুলো দিয়েও কিন্তু বিস্ময়বোধক বাক্য করা যায়। যেমন দৃশ্যটি খুব চমৎকার, এই বাক্যটিকে যখন আমরা বিস্ময়বোধক করব তখন কিভাবে লেখা যেতে পারে? আহা কি চমৎকার দৃশ্য। এই যে আহা শব্দটা আমরা নিলাম বিস্ময়বোধকের চিহ্ন হিসেবে, আর অবশ্যই কিন্তু চিহ্নটাও ব্যবহার করতে হবে। তারপর কি চমৎকার দৃশ্য, এভাবে বিস্ময়বোধক বাক্যটি লেখা যায়। এভাবেই মোটামুটি বাক্য রূপান্তর করা যায়। তোমাদের মনে রাখতে হবে যদি সেটি সরল, যৌগিক বা জটিল বাক্যের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে যে চিহ্নগুলো বললাম সেই চিহ্নগুলো আগে চিহ্নিত করতে হবে। তারপরে ব্র্যাকেটের নির্দেশনা অনুযায়ী ওই বাক্যের চিহ্ন দিয়ে নতুন করে সাজাতে হবে। আবার অস্তিবাচক, নেতিবাচকের ক্ষেত্রে অর্থ অপরিবর্তিত রেখে বাক্যটিকে হ্যাঁ বোধক বা না বোধক করতে হবে। প্রশ্নবাচক বাক্য করতে হলে নেতিবাচক বাক্য থাকলে প্রশ্নবাচক বাক্যটি হ্যাঁ বোধক হবে, আর যদি অস্তিবাচক বাক্য থাকে তাহলে প্রশ্নবাচক বাক্যটি না বোধক হবে। বিস্ময়বোধক আর প্রশ্নবাচকের ক্ষেত্রে অবশ্যই চিহ্ন ব্যবহার করতে হবে। এই নিয়মগুলো মাথায় রাখলেই মোটামুটি অ্যান্সার করতে পারবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থেকো।